প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছি, এমন সময় আমার ছোট নবাব আমার কাছে এসে আমার হাতে একটা বাজারের ব্যাগ, একটা বাজারের লিস্ট আর সাথে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, শুভ্র ভাইয়া, আম্মু বলেছে তোমাকে তাড়াতাড়ি বাজারে যেতে, আর এখানে যা লিখে আছে সবকিছু বাজার করে নিয়ে আসতে বলেছে। ঠিক আছে ছোট নবাব, আমি ফ্রেশ হয়ে এখনই যাচ্ছি। তুমি বড় আম্মুকে বলো যে ভাইয়া ফ্রেশ হয়ে বাজারে যাবে, কেমন? শুভ্র ভাইয়া, আমার জন্য চকলেট আনবে না বাজার থেকে? আমি আমার ছোট নবাবের এমন মলিন চেহারাটা দেখে ওর গাল দুটো হালকা টেনে দিয়ে হাসি মুখে বললাম, আমি বাজারে যাব আর আমার ছোট নবাবের জন্য চকলেট আনবো না তা কি করে হয়? তুমি নিশ্চিন্তে বই নিয়ে পড়তে বসো, ভাইয়া আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবে, কেমন? আমার কথা শুনেই ছোট নবাবের মুখে হাসি ফুটে ওঠে। তখন ছোট নবাব আমার হাতে ধরে টেনে বসিয়ে দেয় আর আমার গাল দুটো হালকা টেনে দিয়ে বলে, শুভ্র ভাইয়া, তুমি অনেক ভালো, আর তুমি তাড়াতাড়ি বাজারে গিয়ে আমার জন্য চকলেট নিয়ে আসো। কথাটা বলেই ছোট নবাব চলে যায় আর আমি ফ্রেশ হয়ে টাকা আর বাজারের ব্যাগ নিয়ে রওনা দিই বাজারের দিকে। আপনারা হয়তো এতক্ষণ ভাবছেন কে এই ছোট নবাব, নিশ্চয়ই আমার ছোট ভাই হবে, তাই তো? কিন্তু না, ছোট ভাই ঠিকই, কিন্তু আমার আপন ভাই না। আর আমার আপন বলতে পৃথিবীতে আমি নিজেকেই চিনি, কারণ আমি একজন অনাথ। চলুন বাজারে যেতে যেতে আপনাদের সাথে নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি অভ্র, আগে পরে কিছু নাই। বাবা মা ছোটবেলায় আমাকে ছেড়ে আকাশে তারা হয়ে গেছে। এরপর থেকেই এই এলাকার সুনামধন্য চেয়ারম্যান আশরাফ আহমেদ আমাকে লালন পালনের দায়িত্ব নেয়। আমার মনে আছে ছোট সময় আমার মা এদের এখানে কাজ করত, আর আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার মা মারা যায়। এরপর থেকেই এই আশরাফ আহমেদ আমাকে তার বাড়িতে রেখে দেয়। লোকে বলে আপনজন যখন ছেড়ে চলে যায় তখন আল্লাহ তাআলা এমন করে ব্যবস্থা করে দেয় যেন সেই মানুষটা কখনো আপনজনের অভাবটা বুঝতে না পারে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি আশরাফ আহমেদের বাসায় কাজ করলেও তারা কখনো আমার সাথে এমন ব্যবহার করেনি, যেটা আমাকে মনে করে দেওয়া যায় আমি একজন অনাথ আর আমি এই বাড়িতে কাজ করি। সব সময় তারা আমাকে নিজের ছেলের মতোই দেখে আসছেন। আর তাই তো আমি যেন জীবনে বড় হতে পারি সেই জন্য আমার লেখাপড়ার ব্যবস্থাও করে দিয়েছেন। আর হ্যাঁ, আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আর আমি আশরাফ আহমেদকে বড় আব্বু আর তার ওয়াইফকে বড় আম্মু বলে ডাকি। আর এতে তারাও অনেক খুশি হয়। আশরাফ আহমেদের এক ছেলে নাম আয়ান আহমেদ, যাকে আমি ছোট নবাব বলে ডাকি, সে এবার ক্লাস 8-এ পড়ে। আর তার এক বড় মেয়ে আছে নাম জান্নাতুল ফেরদৌস অধরা, সবাই তাকে অধরা বলেই ডাকে, আর তিনি এবার অনার্স প্রথম বর্ষে পড়েন। আপনাদের সাথে বেশ লম্বা একটা পরিচয় দিয়ে দিলাম, আর এই ফাঁকে কিন্তু আমি বাজারটাও করে ফেলেছি, কিন্তু আপনারা টেরও পেলেন না। এবার চলেন সবাই মিলে বাসার দিকে যাই, গিয়ে দেখি গল্পের বাকি অংশে আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে। আমি বাজার নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই দেখি ছোট নবাব দাঁড়িয়ে আছে, আর আমি তাকে দুটো চকলেট হাতে ধরিয়ে দিতেই নাচতে নাচতে বাসার ভিতরে চলে যাই। আর আমি বাজারগুলো নিয়ে বড় আম্মুর কাছেই যাই। আমাকে দেখতে বড় আম্মু বলল, তুই এতক্ষণে আসলি বাজার থেকে? দে তাড়াতাড়ি, রান্নাটা শেষ করি, তোদের আবার কলেজের টাইম হয়ে যাচ্ছে। কোথায় দেরি করলাম, এই গেলাম আর এই বাজার নিয়ে চলে আসলাম। আর এই নাও তোমার বাকি টাকা। টাকাটা লাগবে না, ওটা তোর কাছে রেখে দে, কলেজে যাবি, হাত খরচ লাগবে না। আমার কাছে আছে, এখন আর লাগবে না। আর কাজের ছেলেকে এত লাই দিও না, তাহলে তোমার মাথায় চড়ে বসবে। আমার কথাটা শুনেই বড় আম্মু একটু রেগে যায়। তখন তিনি রাগী কণ্ঠে বলল, শুভ, আরেকবার যদি এই কথা তোর মুখে শুনি তাহলে এক থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দিব। আর এখন তুই অধরার কাছে যা, সকালে ঘুম থেকে উঠে তোকে ডাকছে। তখন আমি বলেছি তুই বাজারে গেছিস, এখন গিয়ে শুনে আয় কেন ডাকছিল। বড় আম্মু তুমি রাগ করো কেন? আমি তো তোমার সাথে মজা করছি। আর আর যাই বলো, তুমি রাগলে ঠিক কিরণমালার কটকটির মতোই লাগে। ওরে শয়তান পোলা, আমি কটকটি? তুই দাঁড়া এখানে, আমি তোর ব্যবস্থা করছি। বড় আম্মুর কথা শুনেই আমি ওখান থেকে হাওয়া হয়ে যাই, কারণ ওখানে দাঁড়ালেই বিপদ। এখন যাই অধরা ম্যামের রুমে, গিয়ে দেখি ম্যাডাম আমার জন্য কি হুকুম জারি করে রাখছে। আমি অধরা আপুর রুমের সামনে এসে দেখি অধরা আপু মনোযোগ দিয়ে পড়ছে, তাই আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আপু আসতে পারি? আমার কথা শুনেই অধরা পড়া বন্ধ করে দরজার দিকে তাকায়। তখন আমাকে দেখে বলল, আয় ভেতর আয়। অধরার কথা শুনে আমি তার রুমে প্রবেশ করি। তখন অধরা আবার বলল, সকালবেলা আমার সাথে দেখা না করে কোথায় গেছিলি? আপু আমি তো বাজার করতে গেছিলাম। কেন, আপনার কি কিছু আনতে হবে নাকি? তাহলে বলুন, আমি নিয়ে আসবো।
না কিছু লাগবে না। আর তোকে না বলেছি প্রতিদিন সকালে উঠে সবার আগে আমার সাথে দেখা করবি, পরে অন্য কাজে যাবি। আর শোন, কয়েক মাস পর তো সেমিস্টার পরীক্ষা, তাই ভালো করে পড়বি। আরে আপু, আমি যখন ঘুম থেকে উঠি তখন আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে কি করে আপনার সাথে আগে দেখা করব? আর আমি তো আপনাদের বাড়ির কাজের লোক, তাই এত লেখাপড়া করে কি হবে? যা হবার তাই হবে। আমার কথাটা শোনার সাথে সাথেই অধরা রেগে আগুন হয়ে যায় আর চেয়ার থেকে উঠে এসে আমাকে ঠাস করে দুটি চড় মারে। অধরার চড় খেয়ে আমি মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকি। তখন অধরা আমাকে রাগী কণ্ঠে বলে, আমার কথার সাথে উল্টোপাল্টা একটা কথা বলে চর দিয়ে দাঁত ফেলে দিব। আর শোন, আমি ঘুমিয়ে থাকি আর জেগে থাকি, তুই ঘুম থেকে উঠে সবার আগে আমার সাথে দেখা করবি। আর তুই এই বাড়ি কাজের ছেলে নাকি অন্য কিছু, সেটা সময় হলে বুঝে যাবি। মনে থাকবে আমার কথা, নাকি কানের নিচে আরেকটা দিতে হবে? "জি আপু, মনে থাকবে।" এখন চুপ করে রুমে গিয়ে পড়তে বস, একটু পর একসাথে কলেজে যাব। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ অধরার রুম থেকে বেরিয়ে আসি, কারণ এখন কথা বললেই কথার সাথে মায়ের ফ্রিতে পাবো। এই বাড়িতে আমি কাউকে এত ভয় পাই না যতটা অধরাকে পাই, তাই সবসময় চেষ্টা করি তার কাছ থেকে পালিয়ে বেড়াতে। আগে আমার সাথে এমন করতো না, কিন্তু আজ প্রায় 6 মাস হলো মানুষটার আমার সাথে ব্যবহার পাল্টে গেছে। এখন আমার লেখাপড়া, চলাফেরা সব কিছুর কৈফিয়ত তার কাছে দিতে হয়। আর আমার লেখাপড়া নিয়ে অধরা যতটা চিন্তা করে, যদি নিজের লেখাপড়া নিয়ে এতটা চিন্তা করতো তাহলে পরীক্ষায় একসাথে 2টা গোল্ডেন এ প্লাস পাইতো। কিন্তু কে শুনে কার কথা? আমি নাকি রেজাল্ট খারাপ করলে তার অনেক বড় লস হয়ে যাবে, তাই আমার উপর তার এই অত্যাচার। তারপর আমি রুমে এসে কিছুক্ষণ মনোযোগ দিয়ে লেখাপড়া করি। কিছুক্ষণ পরে আমার ছোট নবাব এসে বলে যায় খাবার খাওয়ার জন্য, আর তাই আমি কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে যাই খাবার খেতে। তারপর আমি সবার সাথে বসে খাবার খেয়ে নিই। পরে আমি আর অধরা আপু কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমার বাসা থেকে কলেজ বেশি দূরে না, হেঁটে গেলে 20 থেকে 25 মিনিট সময় লাগে, তাই অধরা আপুর সাথে প্রতিদিন আমাকে হেঁটেই কলেজে যেতে হয়। আর আমাকে এক প্রকার তার গার্ড বলা যায়। আমি আর অধরা আপু হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি, আর অধরা আপু হাজারটা কথা বলছে আর আমি শুধু শুনছি, আর মাঝে মধ্যে হ্যাঁ আর না এই 2 শব্দে তার কাছে কথার জবাব দিচ্ছি, কারণ বেশি কথা বললেই আবার গালে লাল করে দিবে। আমি আর অধরা আপুর কিছু দূর যেতেই সামনে থেকে অধরা আপুর 2 বান্ধবী আমাদের সাথে যোগ দেয়। তাদের আমি আগে থেকেই চিনি, একজন হলো শিমলা আপু আর একজন হলো অন্তরা আপু। তারা দুজন আমাদের সাথে যোগ দেওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ শিমলা আপু আমাকে বলল, শুভ্র, তোমাকে একটা কথা বলি। জি আপু, বলেন। শুভ্র, তুমি দিনকে দিন সুন্দর হয়ে যাচ্ছ। তোমাকে দেখতে একদম প্রিন্সের মতো লাগে। কলেজের অনেকেই তো তোমার উপর ক্রাশ খায়। শিমলাপুর কথা শুনে আমি কি উত্তর দিব ভেবে পাচ্ছি না, তাই মাথাটা নিচের দিক দিয়ে তাদের সাথে হেঁটে যাচ্ছি। তখন পাশ থেকে অন্তরা আপু বলল, একদম ঠিক বলেছিস শিমলা। শুভ্রকে দেখে মনেই হয় না অধরাদের বাড়ি কাজের ছেলে। দেখতে যেমন সুন্দর আর স্মার্ট, আর সাথে নামটাও দারুণ, শুভ্র। ওদের কথা শুনে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তখন আমি অধরার দিকে তাকাতেই দেখি অধরার ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেছে। আর তখন অধরা আমাকে বলল, শুভ্র, তুই কলেজে চলে যা, আমি ওদের সাথে আসতেছি। অধরার কথা শুনে পাশ থেকে অন্তরা আপু বলল, কেন অধরা? শুভ একা যাবে কেন? আমাদের সাথেই যাক না, একসাথে কথা বলতে বলতে যাই। অন্তরা আপুর কথা শুনে অধরা আপুর রাগটা মনে হয় আরো একটু বেড়ে গেল। তখন অধরা বলল, শুভ্র, তোকে না বললাম চলে যেতে, তাহলে এখনো যাস না কেন? তাড়াতাড়ি যা, আমি কলেজে এসে তোর সাথে কথা বলবো। ঠিক আছে আপু, আপনারা সাবধানে আসেন, আমি গেলাম। কথাটা বলেই আমি সেখান থেকে একটু দ্রুত হেঁটে চলে আসি। আর অধরা আপু আর তার 2 বান্ধবী মিলে আস্তে আস্তে হেঁটে আসতে থাকে। তখন শিমলা আপু বলল, অধরা, তুই শুভ্রকে চলে যেতে বললি কেন? আমাদের সাথেই যেত, তাহলে শুভ্ররও ভালো লাগতো, সাথে আমাদেরও একটু ভালো লাগতো। কত কিউট একটা ছেলে, এখন একা একা হেঁটে যাবে। শিমলার কথা শুনে অধরার রাগে গা জ্বলে যাওয়ার অবস্থা। অধরার এখন ইচ্ছে করছে শিমলার গালটা চড়ে মেরে লাল করে দিতে, কিন্তু বন্ধুত্বের খাতিরে এটা করতে পারছে না। তখন অধরা বলল, শিমলা, আমার সামনে একদম ঢং করবি না, তোর ঢং দেখলে আমার গা জ্বলে যায়। শুভ্র কেন আমাদের সাথে যাবে? ও ছেলে মানুষ, তাই ও একা কলেজে যাবে। আর তোদের সাথে শুভ্র কলেজে গেলে মানুষ খারাপ বলতে পারে। অধরার কথা শুনে পাশ থেকে অন্তরা বলল, তোর সাথে শুভ কলেজে গেলে যদি লোকে খারাপ না বলে, তাহলে আমাদের সাথে গেলে খারাপ বলবে কেন? নাকি তুই চাস না শুভ তোকে ছাড়া
আর কারোর সাথে কথা বলুক, মানে অন্য মেয়ের সাথে কথা বললে তোর হিংসে হয়। আরে না অন্তরা, লোকেরা সবাই জানে যে শুভ্র অধরার কাজের লোক, তাই এলাকার লোকজন অধরার সাথে শুভ্রকে দেখলেও কিছু মনে করবে না, তাই না অন্তরা? শিমলার কথাটা শোনার সাথে সাথে অধরার পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাগে চোখ মুখ লাল হয়ে যায়, কারণ অধরা সব সহ্য করতে পারে, কিন্তু অধরার সামনে শুভ্রকে নিয়ে কেউ বাজে কথা বললে এটা একদম সহ্য করতে পারে না। তখন অধরা বলল, শিমলা আর অন্তরা, তোরা দুজন আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোদেরকে আজকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং করছি। আর যদি কখনো বলেও শুভ্রকে নিয়ে একটা বাজে কথা বলিস, তাহলে আমার চেয়ে খারাপ তোদের জন্য আর কেউ হবে না। আর শিমলা, তুই এতক্ষণ যে কথাগুলো বললি, এটা তুই ছাড়া অন্য কেউ হলে এতক্ষণে আমিও জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। তাই বলছি, শুভ্রকে নিয়ে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবি। কথাটা বলেই অধরা তাড়াতাড়ি হেঁটে শিমলা আর অন্তরাকে একটু পিছনে ফেলে দেয়। তখন শিমলা আর অন্তরা জোরে হেঁটে অধরার কাছে যায়। তখন শিমলা বলল, আরে অধরা, তুই আমাদের উপর এত রেগে গেলি কেন? আমরা তো তোর সাথে মজা করছিলাম, শুধুমাত্র তোকে একটু রাগানোর জন্য। প্লিজ দোস্ত, মাফ করে দে, আমরা আর কখনো তোর সাথে এমন মজা করব না। আচ্ছা যা, মাফ করে দিলাম, কিন্তু কখনো আর আমার সামনে বা পেছনে শুভ্রকে নিয়ে কোনো মজা করবি না। আর একটা কথা মনে রাখিস, শুভ্র আমাদের বাড়ির কোনো কাজের ছেলে না, সে আমাদের পরিবারের একজন সদস্য। আর আমার শিমলা, আমার মনে হয় আমাদের অধরা ম্যাডামের মনে শুভকে নিয়ে কিছু একটা চলছে। দেখলি না, আমার বলতে গিয়ে আবার কেমন থেমে গেছে, মানে আমাদের কাছ থেকে লুকাতে চাইছে। তাই নাকি অধরা? তুই কি শুভ্রকে পছন্দ করিস, মানে ভালোবাসিস? অধরা ওদের কথা শুনে মনে মনে চিন্তা করে, ওদের সামনে মনের কথা প্রকাশ করা যাবে না, তাহলে ওরা পুরো কলেজে আর ভার্সিটিতে এই কথা ভাইরাল করে দিবে। আর এটা যদি শুভ্র জানতে পারে তাহলে আর আমার সামনে আসবে না, কারণ এমনিতেই শুভ্র সবসময় আমার কাছ থেকে দূরে দূরে থাকতে চায়। তখন অধরা বলল, তোরা মনে হয় সত্যিই পাগল হয়ে গেছিস, নাহলে আমি কেন শুভ্রর মতো জুনিয়র একটা ছেলেকে ভালোবাসতে যাব? আমি কখনো জুনিয়র ছেলের সাথে প্রেম করব না, আর শুভ্রের সাথে তো একেবারেই না। আর তোদের তখন ওরকম বললাম কারণ আমি চাই না আমার পরিবারের সদস্যদের নিয়ে কেউ বাজে মন্তব্য করুক। এবার কথা বাদ দিয়ে তাড়াতাড়ি চল ভার্সিটিতে, না হলে আবার ক্লাস মিস করবি। তারপর তারা তিনজন মিলে একসাথে নানার কথা বলতে বলতে ভার্সিটিতে যেতে থাকে। এদিকে আমি কলেজে এসে ক্লাসরুমে বইগুলো রেখেই চলে যাই কলেজ ক্যাম্পাসে, যেখানে গিয়ে দেখি আমার সবগুলো হারামি বন্ধু একসাথে বসে আড্ডা দিচ্ছে। আর আমি তাদের কাছে যেতেই রুবেল বলল, পাশ থেকে আমার বান্ধবী প্রিয়া বলল, আচ্ছা শুভ্র, তুই একটু আগে আসতে পারিস না? প্রতিদিন দেরি করে আসিস, আর আসিস তো দেরি করে, একটু পরে আবার অধরা আপু এসে আবার তোকে ডেকে নিয়ে যাবে। আসলে তোরা তো জানিস এই দুনিয়াতে আমার আপনজন বলতে কেউ নাই। অধরা আপু আর তার পরিবারটা আছে বলেই হয়তো অনাথ হয়েও আজ ভালোভাবে বাঁচতে পারছি, না হলে কপালে আজকে কী ছিল নিজেও জানি না। আর প্রতিদিন অধরা আপুকে সাথে করে নিয়ে আসতে হয় কলেজে, তাই আমার একটু দেরি হয়ে যায়। একদম ঠিক বলছিস শিমুল, নতুন কিছু বল, সেটা শুনে মজা পাওয়া যাবে। তারপর আর কি, সবগুলো মিলে শুরু করলাম আড্ডা আর হাসাহাসি। এক একজন এক এক রকম কথা বলছে আর সেটা নিয়ে সবাই মিলে হাসাহাসি করছি। অন্যদিকে অধরা ভার্সিটিতে এসে মনে মনে শুভ্রকে খুঁজতে থাকে। পরে খেয়াল করে দেখে শুভ্র তাদের কলেজ ক্যাম্পাসের কয়েকটা ছেলে মেয়ে মিলে একসাথে আড্ডা দিচ্ছে। তখন অধরা শুভ্রের কাছে গিয়ে বলল, শুভ্র, এদিকে আয়, তোর সাথে কথা আছে। আমি সবার সাথে বসে গল্প করছিলাম, এমন সময় অধরা আপুর গলার আওয়াজ শুনতে পাই। তখন পিছন থেকে দেখি আপু দাঁড়িয়ে আছে। তখন আমি অধরা আপুর কাছে গিয়ে বললাম, জি আপু বলেন, আপনার কি কিছু এনে দেওয়া লাগবে? না, তুই আমার সাথে আয়, কথা আছে তোর সাথে। জি আপু চলেন। তারপর আমি অধরা আপুর পিছে পিছে কলেজ মাঠের অন্য পাশে যাই। আর সেখানে যাওয়ার পর অধরা বলল, শুভ্র, আমার সামনে এসে দাঁড়া। আমি তার কথা শুনে যেই তার সামনে গিয়ে দাঁড়াই, আর সাথে সাথে অধরা আপু আমার বাম গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। তারপর অধরা আবার বলল, কলেজে কেন আসিস? মেয়েদের সাথে বসে আড্ডা দেওয়া আর এমন হেসে হেসে কথা বলার জন্য? ক্লাস নেই তোর? জি আপু আছে, কিন্তু এখনো ক্লাস শুরু হতে দেরি আছে। আর ওই মেয়েগুলো আমার ভালো বন্ধু, তাই তাদের সাথে বসে গল্প করি। আমি না তোকে বলেছি তোর কোনো মেয়ে বন্ধু থাকবে না, তাহলে ওদের সাথে কেন মিশতে গেলি? মনে রাখিস, আমি ছাড়া যেন কোনো মেয়ে তোর আশেপাশে না দেখি, আর যদি দেখি তাহলে তোর খবর আছে। জি আপু তাই হবে। তাহলে এখন সোজা ক্লাসে যা, গিয়ে বই নিয়ে পড়তে বস,
আর একদম মেয়ে মানুষের সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের দিকে তাকাবিও না। আর টিফিন টাইমে আমি কল দিলে সোজা ক্যান্টিনে চলে আসবি। এখন ক্লাসে যা। আমি আর কিছু না বলে মাথাটা নিচের দিকে দিয়ে ক্লাসে যেতে থাকি। আর আমি এটাও জানি যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে না ঢুকি অধরা ততক্ষণ আমার দিকে ঈগল পাখির মতো নজর রাখবে। তাই আমিও আর ডানে বামে না তাকে ক্লাসে চলে আসি। ক্লাসে এসে বন্ধুদের সাথে চুপটি করে বসে একটু বই নিয়ে ঘাটাঘাটি করতে থাকি। আর একটু পরে ক্লাসে স্যার আসলে মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকি। আর এইভাবেই দেখতে দেখতে টিফিনের আগ পর্যন্ত সবগুলো ক্লাস শেষ করি। আর ক্লাস শেষ করে মোবাইলটা হাতে নিতেই দেখি অধরা আপু 3 বার কল দিছে। আর তাই আমিও আর কোনো দেরি না করে ক্যান্টিনে চলে আসি। আমি ক্যান্টিনে এসে দেখি অধরা, শিমলা, অন্তরা সহ আরও 2 জন আপু একসাথে বসে আছে। আর আমি তাদের সামনে যাওয়ার সাথে সাথে অধরা বলল, শুভ্র, তোকে 3 বার কল দিলাম, কল রিসিভ করলি না কেন? আপু ক্লাসের মধ্যে ফোন সাইলেন্ট করে রাখি, তাই বুঝতে পারি নাই আপনি কল দিছেন। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে যেন আর এমন না হয়। এখন বস, আর কি খাবি অর্ডার কর। আপনি যা খুশি অর্ডার দেন, আমার একটা হলেই হলো। আমার কথা শুনে অধরা নিজের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করলো। তারপর খাবার আসলে আমি অধরার পাশে বসে চুপটি করে খাবার খেতে থাকি। আমরা সবাই মিলে যখন খাবার খাচ্ছি তখন খাবারের মাঝখানে শিমলা আপু আমাকে উদ্দেশ্য করে বলল, শুভ্র, শুনলাম তুমি নাকি কারোর সাথে প্রেম করো। শিমলা আপুর কথা শোনার সাথে সাথে আমার গলার মাঝে খাবার আটকে যায় আর আমি কাশতে থাকি। এমন অবস্থা দেখে অন্তরা আপু 1 গ্লাস পানি আমার দিকে এগিয়ে দেয়। আমি পানিটা এক নিঃশ্বাসে শেষ করে অধরা আপুর দিকে তাকাই। তখন আমি দেখি অধরা আপু খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, হয়তো আমি কি বলি এইটা শোনার জন্য। তখন আমি বললাম, না আপু, আপনি যেটা শুনেছেন সেটা একদম ভুল। আমি কারোর সাথে প্রেম করি না, আপনাকে হয়তো আমার নামে মিথ্যা বলেছে। আমি কথাটা বলেই অধরা আপুর দিকে তাকাই, কারণ শিমলা আপুর কথা শুনে অধরা আপু আমার দিকে যেভাবে তাকাইছেন মনে হচ্ছে আমাকে এখনই কাঁচা চিবিয়ে খাবে। আর আমার কথা শুনেই অধরা আপুর মুখ থেকে রাগের ছাপটা চলে গিয়ে হালকা হাসি ফুটে ওঠে। তখন পাশে থেকে অন্তরা আপু বলল, কেন প্রেম করো না? আজকাল তো সবাই প্রেম করে, আর তোমার উপর তো কলেজের সকল সিনিয়র ও জুনিয়র মেয়েরাই ক্রাশ খেয়ে আছে। তাদের মাঝখান থেকে একজনকে বেছে নিয়ে একটা প্রেম করেই ফেলো। ব্রো, তোর খাওয়া শেষ হয়েছে? শেষ। তাহলে ক্লাসে যা, আর ছুটি হলে গেটের সামনে আমার জন্য অপেক্ষা করবি। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে যেই আমি সেখান থেকে চলে যেতে থাকি, ঠিক তখন পিছন থেকে অন্তরা আপু বলল, শুভ, তোমার ফোন নাম্বারটা দাও তো। কেন আপু, আমার ফোন নাম্বার দিয়ে কি করবেন? কেন, ফোন নাম্বার দিতে কি কোনো প্রবলেম আছে নাকি? আর যদি কেউ তোমাকে না করে থাকে তাহলে দেওয়া লাগবে না। না না, সমস্যা নেই। 019 এটা আমার ফোন নাম্বার দিয়ে আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি। কারণ আমি যখন অন্তরা আপুকে আমার মোবাইল নাম্বার দিই তখন অধরা আপু বারবার আমাকে চোখের ইশারায় মানা করছিল। আর এটা জানি এর জন্য আমার কপালে কষ্ট আছে, কিন্তু আমার তো কিছু করার ছিল না। তারপর সেখান থেকে আমি সোজা ক্লাসে চলে আসি। ক্লাসে এসে বন্ধুদের সাথে গল্প করে আর এক এক করে বাকি ক্লাসগুলো শেষ করি। তারপর কলেজ ছুটি হলো। আমি কলেজ গেটের সামনে এসে অধরা আপুর জন্য অপেক্ষা করতে থাকি। একটু পর দেখি অধরা আপু খুব দ্রুত পায়ে হেঁটে আসতেছে আর আমার কাছে এসে বলল, তাড়াতাড়ি একটা রিক্সা ডাক। আজকে কি রিক্সা করে বাসায় যাবেন? কুত্তা, বেশি কথা না বলে তোকে যা করতে বলেছি সেটা কর। অধরা আপুর এমন রাগ দেখে আমি আর ভয়ে ওনাকে কিছু জিজ্ঞাসা করিনি। তখন তাড়াতাড়ি করে একটা রিক্সা ডেকে এনে আমি বললাম, এই যে আপু, রিক্সা এসে গেছে, আপনি এখন যান। অধরা আপু রিক্সায় উঠে বসলে আমি সেখান থেকে হেঁটে চলে যেতে থাকি। তখন অধরা বলল, এই, তুই কোথায় যাস? আপু, আপনি রিক্সা নিয়ে চলে যান, আমি হেঁটে চলে আসব। তোর হেঁটে যাওয়া লাগবে না, রিক্সায় ওঠ, একসাথে যাব। না আপু, আপনি রিক্সা একাই যান, আমি হেঁটে চলে যেতে পারবো। কথাটা বলেই আমি যে সামনের দিকে হাঁটা ধরলাম, ঠিক তখন কে যেন পিছন থেকে আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি পিছনে তাকিয়ে দেখি অধরা আপু আমার কলার ধরে টেনে নিয়ে রিক্সায় বসিয়ে দেয় আর সেও আমার পাশে বসে পড়ে। রিক্সার মাঝে অধরা আপু আমার সাথে কোনো কথাই বলেনি, তবে এটা বেশ বুঝতে পারছি আমার সেই পরিমাণ রেগে আছে। কারণ রিক্সায় বসে কিছুক্ষণ পরপর জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল আর বিড়বিড় করে কি যেন বলছিল। রিক্সা আমাদের বাসার সামনে আসতেই অধরা আপু আমার হাতে একটা 100 টাকার নোট দিয়ে বলল, রিক্সা ভাড়াটা দিয়ে সোজা আমার রুমে আয়, একটু দরকার আছে। কথাটা বলেই আপু চলে গেল আর আমিও রিক্সায় ভাড়াটা মিটিয়ে অধরা আপুর রুমে যাই। আর অধরা আপুর রুমে গিয়ে দেখি উনি খাটের বসে হাতে একটা স্কেল নিয়ে বসে আছে। তখন আমি বললাম, এই নেন 70 টাকা, রিক্সা ভাড়া 30 টাকা লাগছে।
আমার কথা শুনে অধরা আপু বাসা থেকে উঠে দাঁড়িয়ে রুমের দরজাটা বন্ধ করে আসে আর রাগী একটা লুক নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, তুই অন্তরাকে তোর মোবাইল নাম্বার দিলি কোন সাহসে? আসলে আপু উনি এমনভাবে চেপে ধরলেন যে না দিলে খারাপ দেখায়, তাই বাধ্য হয়ে নাম্বারটা দিছি। আমি তোকে বারবার চোখের ইশারে না করতেছিলাম, সেটা কি তুই দেখিসনি? সরি আপু, ভুল হয়ে গেছে, আর এমন করব না। তোকে যদি কখনো অন্তরা বা অন্য কোনো মেয়ের সাথে ফোনে কথা বলতে দেখি, তাহলে তোর যে কী অবস্থা আমি করব সেটা তুই কল্পনা করতে পারবি না। না আপু, আমি কোনো মেয়ের সাথে ফোনে কথা বলি না, আর অন্তরা আপুর সাথেও বলবো না। আচ্ছা ঠিক আছে, এখন ভুল যেহেতু করেছিস শাস্তি তো পেতেই হবে। এখন 30 বার কান ধরে উঠবস কর। আপু শরীরটা অনেক ক্লান্ত লাগছে, আজকের মতো মাফ করে দেন, আর এমন করব না। তোর মুখে আপু ডাকতে শুনতে বিষের মতো লাগে আমার। আর যদি কথায় কথায় আপু ডাকিস তাহলে তোর খবর আছে। এখন কথা না বাড়িয়ে উঠবস শুরু কর, নাহলে তোর খবর আছে এখন। অধরার এমন করা কথা শুনে আমিও কান ধরে উঠবস শুরু করি, কারণ যেহেতু একবার বলছে করতে হবে, তাহলে করতেই হবে। আমি কান ধরে ওঠা বসা করছি আর অধরা গুনতেছে। এভাবে 20 করতেই আমার সারা শরীর ঘেমে গেছে। তখন অধরা আমাকে থামিয়ে দিয়ে নিজের ওড়না দিয়ে আমার মুখ ও কপাল ঘাম মুছে দেয়। তখন অধরা বলল, শুভ্র, তুই জানিস আমি একটু বেশি রাগী, তাই আমার কথার বাহিরে একদম যাবি না। আমি যা বলবো তুই তাই করবি। আর অন্তরা কল দিলে একদম ধরবি না। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়, একসাথে খাবো। আমি আর কিছু না বলে সেখান থেকে সোজা আমার রুমে চলে আসি। রুমে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হতে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে এসে চলে যাই খাবার খেতে। সেখানে অধরা আপু আর আমি একসাথে খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসি। পরে বিকালের দিকে বাড়ির কিছু টুকটাক কাজ করে আর ছোট নবাবের সাথে খেলাধুলা করে দিনটা পার করে দিই। সন্ধ্যার সময় বই নিয়ে পড়তে বসি। আর 9টার সময় খাবার খাওয়ার সময় ডাকে। সবার সাথে বসে খাবার খাওয়ার পরে আমি একটু ছাদে যাই। আসলে গরমের সময় রাতে ছাদের ওপর বসে হাওয়া খাওয়ার মজাই আলাদা। তাই ছাদের এক কোণায় দাঁড়িয়ে আকাশে তারা দেখছি আর হাওয়া খাচ্ছি। এমন সময় হঠাৎ একটা নাম্বার থেকে মিস আসে। তাকিয়ে দেখি নাম্বারটা আমার অপরিচিত। ভাবলাম হয়তো ভুল করে কল চলে এসছে, কিন্তু একটু পরে সেই নাম্বার থেকে আবার কল আসে। তখন আমি কলটা রিসিভ করতেই একটা মেয়ে বলল, তুমি কি শুভ? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। তখন মেয়েটা বলল, শুভ, আমি অন্তরা। আজকে না তোমার নাম্বার নিলাম। ওহ আপু, আপনি তা এত রাতে কি মনে করে কল দিলেন? কিছু মনে করে না, এমনি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য কল দিলাম। কেন, তুমি কি বিরক্ত হচ্ছ নাকি? তাহলে বলো, রেখে দিই। না আপু, বলেন, সমস্যা নাই। আসলে একজন মানুষকে কি করে মুখের উপর না করে দিই যে আপনি কল দিবেন না, এটা কেমন খারাপ দেখায়। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও অন্তরা আপুর সাথে টুকটাক কথা বলছিলাম। আমি যখন অন্তরা আপুর সাথে কথা বলছি, ঠিক তখনই কে যেন পিছন থেকে এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। আর আমি পিছনে তাকিয়ে দেখি, তাকে দেখে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। কারণ সেই মানুষটি হলো অধরা আপু। আমি অধরা আপুর দিকে তাকিয়ে দেখি আপু মোবাইলটা হাতে নিয়ে রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার এমন রাগীভাবে তাকানো দেখে ভয়ে আমি নিচের দিকে তাকিয়ে থাকি। তখন অধরা আপু আমাকে বলল, তুই এতক্ষণ কার সাথে কথা বলছিলি? অধরার কথা শুনে ভয়টা আরো বেড়ে গেল। এখন যদি আমি বলি যে অন্তরা আপুর সাথে কথা বলছিলাম, তাহলে আমার খবর করে ছেড়ে দিবে, কারণ অধরা কোনো মেয়ের সাথে আমার কথা একদম দেখতে পারে না। তখন আমি বললাম, আপু আমি তো বন্ধুর সাথে কথা বলছিলাম। কথা শুনে অধরা বলল, তোর কোন বন্ধুর সাথে কথা বলছিলি? শিমুলের সাথে কথা বলছিলাম। তবে আমার কথাটা শুনে মনে হয় অধরা বিশ্বাস করতে পারছে না। তখন অধরা আমার ফোনে কি যেন চেক করতে লাগলো। তারপর কিছু সময় আমার মোবাইল ঘাটাঘাটি করে আমাকে বলল, এটা তো শিমুলের নাম্বার না, কারণ আমি তো তোর সব বন্ধুর নাম্বার জানি। আর এটা দেখে মনে হয় নতুন নাম্বার। সত্যি করে বল শুভ্র, তুই কোনো মেয়ের সাথে কথা বলছিলি? অধরা আপুর এমন রাগ দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি সত্যিটা আপুকে বলে দিই তাহলে আমাকে শেষ করে দিবে। তখন আমি বললাম, না আপু, বিশ্বাস করো, আমি কোনো মেয়ের সাথে কথা বলি নাই। এটা শিমুলের নতুন নাম্বার, তাই আপনি চিনতে পারছেন না। বিশ্বাস না হলে আপনি কালকে কলেজে গিয়ে শিমুলকে জিজ্ঞাসা করে দেখবেন। আমার কথা শুনে অধরা আপু কিছুক্ষণ কি জেনে ভাবলো। তারপর আমার হাতে মোবাইলটা দিয়ে বলল, ঠিক আছে, তুই এখন রুমে যা, কালকে আবার কলেজ আছে। অধরার কথা শুনে আমি আর কিছু না বলে মোবাইলটা নিয়ে ছাদ থেকে জলদি নিচে নেমে আসি। তবে মনে মনে চিন্তা, অধরা আপু হঠাৎ এমন নরম ব্যবহার করলো কেন? তার মনে মনে কি চলছে ঠিক বুঝতে পারছি না। তবে তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে শিমুলকে কল দিয়ে বলি,
যদি অধরা আপু তাকে কল দেয়, সে যেন বলে আমি ওর সাথে কথা বলছিলাম আর ওই নাম্বার ওরই ছিল। তারপর সেখান থেকে নিজের রুমে এসে আরও কিছুক্ষণ লেখা পড়ে ঘুমিয়ে পড়ি। তবে মনে মনে শুধু একটাই ভয় কাজ করছিল, অধরা আপু যেন সত্যিটা জানতে না পারে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে অধরা আপুর সাথেই দেখা করি, কারণ সে বলছে ঘুম থেকে উঠে সবার আগে যেন তার সাথেই দেখা করি। তারপর বাসার কিছু প্রয়োজনীয় টুকটাক কাজ করি। কাজ শেষ করে সবাই মিলে একসাথে নাস্তা করি। নাস্তা শেষ হলে আমি আর অধরা আপু কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তবে আজ কলেজে যাওয়ার সময় অধরা আপু আমার সাথে তেমন কোনো কথা বলছে না। যখনই তার মুখের দিকে তাকাই তখনই মনে হয় অধরা মনে মনে কিছু একটা ভাবছে। আর আমিও ভয়ে তাকে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ কখন আবার রেগে যায় কে জানে। আজ আমি আর অধরা আপু দুজনেই কলেজে আসি। রাস্তায় আপুর বান্ধবীদের সাথে দেখা হয়নি, আর আমিও মনে মনে এই দোয়াটাই করছিলাম যে তাদের সাথে দেখা না হয়, কারণ বলা তো যায় না, যদি দেখা হলে সত্যিটা বেরিয়ে আসে। তারপর আমি আর অধরা আপু কলেজে আসলে অধরা বলল, শুভ্র, সোজা ক্লাসে যাবি, বাইরে এসে যেন কোনো মেয়ের সাথে আড্ডা দিতে না দেখি। আচ্ছা ঠিক আছে, আর প্রয়োজন পড়লে কল দিয়েন। কথাটা বলেই আমি সোজা আমার ক্লাসে চলে যাই। অন্যদিকে অধরা আপুও তার ক্লাসে চলে যায়। আমি ক্লাসে গিয়ে দেখি আমার সব বন্ধুরা মিলে একসাথে ক্লাসে গল্প করছে। তখন আমিও তাদের সাথে গল্পে যোগ দিই। তখনই আমাকে দেখেই শিমুল বলল, শুভ্র, যদি কাল রাতে কল না দিতি তাহলে আজকে ধরা খেয়ে যেতি। কেন? অধরা আপু কি তোর কাছে কল দিছিল? তোর সাথে কথা বলার পর একটু পরেই আপু আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করছে তুই কি আমার সাথে কথা বলছিলি নাকি। তখন আমি বলছি হ্যাঁ, শুভ্র আমার সাথে কথা বলছিল। সুন্দর করে বলছিস তো, নাকি আপু আবার বুঝে যাবে? আরে বেটা, অধর আপু জীবনও বুঝতে পারবে না যে আমি তাকে মিথ্যা বলছি। আর তুই তো জানিস আমি মিথ্যায় নোবেল পাইছি। না বুঝতে পারলেই ভালো, যদি বুঝে যায় তাহলে আমার সাথে তোরও বিপদ আছে, মনে রাখিস। তারপর আমরা ক্লাসের মাঝে বসে সবাই মিলে গল্প করতে থাকি বিভিন্ন বিষয় নিয়ে। আর একটু পরে ক্লাসে স্যার আসলে আমরা ক্লাসে মনোযোগ দেই। অন্যদিকে অধরা রাতে শুভ্র কার সাথে কথা বলছে এটা জানার জন্য অস্থির হয়ে আছে, কারণ অধরার কেন জানি বিশ্বাস হচ্ছে না শুভ্র তার বন্ধু শিমুলের সাথে কথা বলছে। আর অধরা মনে মনে সন্দেহ করছে শুভ্র হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছে। তাই অধরা ক্লাসে গিয়ে দেখে তার বান্ধবী শিমলা, অন্তরা সহ আরও কয়েকজন মিলে বসে গল্প করছে। তখন অধরাও মুখে একটা মিথ্যা হাসির ভাব নিয়ে তাদের সাথে গল্পে যোগ দেয়। তারা যখন সবাই মিলে গল্প ব্যস্ত তখন অধরা বলল, কিরে অন্তরা, তুই নতুন নাম্বার নিলি অথচ আমাকে তো নাম্বার দিলি না? অধরার কথা শুনে অন্তরা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কারণ অন্তরা চাইছিল সে যে শুভ্রর সাথে কথা বলছে এটা অধরা জানতে না পারুক। তাই অধরার এমন কথা শুনে অন্তরা কিছুটা ঘাবড়ে যায়। তখন অন্তরা বলল, না মানে তোকে নাম্বারটা দিতে ভুলে গেছি, কালকেই সিমটা নতুন নিছি। অন্তরার কথা শুনেই অধরা বুঝে যায় কাল রাতে শুভ্র অন্তরার সাথে কথা বলছিল আর তার সাথে মিথ্যা কথা বলছে। এটা ভাবতেই অধরার রাগে গা জ্বলে যাচ্ছে। তখন অধরা নিজের রাগটাকে আড়াল করে বলল, তা তুই আমাকে আগে কল না দিয়ে কল দিলি শুভ্রকে? আমার থেকে কি শুভ্র তোর কাছে বেশি হয়ে গেল? অধরার কথা শুনে অন্তরা মনে করে শুভ্র হয়তো অধরাকে বলে দিছে যে আমি তাকে রাতে কল দিছিলাম। তখন অন্তরা বলল, আসলে অধরা এই নাম্বারটা দিয়ে শুভর সাথে একটু মজা করতে চাইছিলাম, তার জন্য রাতে ওকে এই নাম্বার দিয়ে কল দিয়েছিলাম। কিন্তু শুভ্র কেমন যেন কথাই বলতে চায় না, তুই একটু বলিস তো যেন কল দিলে একটু ভালো করে কথা বলে। অন্তরার কথা শুনে পাশ থেকে শিমলা বলল, অধরা, আমাদের অন্তরা মনে হয় তোদের শুভ্রের প্রেমে পড়ে গেছে, তাই না অন্তরা? যদি প্রেমে পড়িস তাহলে অধরাকে বল, তোকে ম্যানেজ করে দিবে। আর তুই না করলে আমাকে দিয়ে দে, আমি একটা চান্স নিয়েই দেখি। শুভ্রকে দেখলেই মনের ভিতর কেমন প্রেম প্রেম জাগে। তার কথাটা শুনেই অন্তরা কিছুটা লজ্জা পায়, কারণ অন্তরা মনে মনে শুভ্রকে পছন্দ করে, বলতে পারেন ভালোবাসে, কিন্তু এখনও শুভ্রের সামনে প্রকাশ করেনি। অধরা ভয়। তখন অন্তরা বলল, ধর, আমি কেন শুভর প্রেমে পড়তে যাব? এমনি ওকে একটু কল দিয়েছিলাম কথা বলার জন্য, আর শুভকে তো অনেকেই পছন্দ করে, তাহলে তাহলে আমি করলে দোষ কোথায়? শুভর সাথে কথা বলতে ভালো লাগে, তাই একটু কল দিয়েছিলাম। অন্তরার কথাটা শুনে অধরা রেগে আগুন হয়ে যায়, কারণ অধরা কখনো চায় না শুভ্রের সাথে কোনো মেয়ে যোগাযোগ করুক, কারণ অধরা নিজেই শুভ্রকে অনেক ভালোবাসে। আর অধরা শুভ্রকে এতটাই ভালোবাসে যে কোনো মেয়ে শুভ্রর দিকে তাকালে তার চোখ তুলে ফেলতে ইচ্ছে করে। অধরার এখন ইচ্ছে করছে অন্তরা যেই মুখ দিয়ে শুভ্রের কথা বলতে চাইছে সেই মুখটি ভেঙে দিতে। তখন অধরা বলল,
এই তোদের লজ্জা করে না ছোট ভাইদের নিয়ে এমন কথা বলতে? শুভ্র তোদের জুনিয়র, সেই হিসাবে শুভ্র তোদের ছোট ভাই হয়। এইসব পছন্দ অপছন্দ আর প্রেম ভালোবাসা মাথা থেকে সরা। আর যদি প্রেম করতে হয় তাহলে বড়দের সাথে কর। আর অন্তরা তুই শুভ্রকে কল দিয়ে একদম বিরক্ত করবি না, কারণ সামনে ওর পরীক্ষা। কথাটা বলেই অধরা ক্লাস থেকে বেরিয়ে যায় আর মনে মনে শুভ্রকে খুঁজতে থাকে। অধরা শুভ্রের উপর এতটাই রেগে আছে যে ওকে আজ কী করবে সেটা নিজেও জানে না। এইদিকে আমি একটা ক্লাস শেষ করে আমাদের কলেজ ক্যাম্পাসের এক কোনায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছিলাম। গল্প করার মাঝেই হঠাৎ কোথা থেকে যেন অধরা আপু এসেই আমার বন্ধু শিমুলকে ঠাস করে 2টা চড় মারে। আর অধরা আপুর এমন চড় খেয়ে শিমুল বোকার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন অধরা বলল, তোদের সাহস হলো কি করে আমাকে মিথ্যা বলার? এরপর যদি আমার সাথে মিথ্যা বলিস তাহলে খবর আছে বলে দিলাম। অধরা আপুর কথা শুনেই আমার গলার পানি শুকিয়ে গেছে, কারণ আমি বুঝে গেছি অধরা আপু সত্যিটা জেনে গেছে। এখন আমার কি অবস্থা করে সেটা আল্লাহ ভালো জানে। তবু আমি বললাম, আপু কি হয়েছে, আপনি শিমুলকে মারলেন কেন? আমার কথা শুনেই অধরা চোখগুলো লাল করে আমার দিকে তাকায় আর রেগে গড়গড় করতে বলে, কেন মারছি তোকে সেটা বাসায় নিয়ে বোঝাবো। আমার সাথে মিথ্যা বলার ফল দেখাবো। এখনই বাসায় চল, আজ তোর ক্লাস বাসায় করাবো। কলেজ তো এখন ছুটি হবে না, আর আপনার ক্লাস আছে না? আমার কথা শুনে অধরা রাগে চিৎকার করে বলল, শুভ্র, আমি তোকে বাসায় যেতে বলেছি, তুই এখনই বাসায় যাবি। আর যদি একটা কথা বলিস তাহলে তোর ভালো হবে না। চল এখন বাসায়। কথাটা বলেই অধরা আমার হাত ধরে টেনে কলেজের বাইরে নিয়ে আসে। তারপর সে নিজেই একটা রিক্সা ডেকে সেটাতে আমাকে হাত ধরে টেনে তুলে সারা রাস্তা আমার হাত শক্ত করে ধরে রাখে, যেন আমি পালাতে না পারি। সারা রাস্তা বিড়বিড় করে কি যেন বলতে বলতে বাসার সামনে আসে। রিক্সা থেকে নেমে আমাকে হাত ধরে টানতে টানতে অধরা নিজের রুমে নিয়ে যায়। আর অধরা আমাকে তার রুমে নিয়ে ভয়ঙ্কর রাগে একটা ভাব নিয়ে বলল, তুই আমার সাথে মিথ্যা বলার সাহস কোথায় পেলি? অধরার এমন ভয়ঙ্কর রাগের চেহারা দেখে আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। আর মনে মনে বলছি, এই বুঝি বাঘিনীর হাতে আমার জীবনটা গেল। তবুও নিজেকে বাঁচানোর জন্য বললাম, আপু আমি আপনার সাথে কি মিথ্যা বললাম? আমি কথাটা বলার সাথে সাথে অধরা আমার গালে ঠাস ঠাস করে চড় মারে। আর তারপর আমার শার্টের কলার চেপে ধরে নিজের মুখটা আমার মুখের সামনে এনে রাগী কণ্ঠে বলল, তুই আমার সাথে কি মিথ্যা বলেছিস তুই জানিস না? কাল রাতে তুই অন্তরের সাথে ফোনে কথা বলে আমাকে মিথ্যা বললি। কোন সাহসে যে তুই শিমুলের সাথে কথা বলেছিস? তোকে আমি বারবার মানা করেছি যে তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, তাহলে কোন সাহসে তুই অন্তরের সাথে কথা বললি? অধরা আমার গালে এত জোরে চড়গুলো মারলো যে আমার চোখ দিয়ে মুহূর্তেই পানি চলে আসে। আর তখন আমি কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, আপু প্লিজ বিশ্বাস করেন, আমি কখনো জানতাম না এটা আপনার বান্ধবী অন্তরা আপুর নাম্বার ছিল। যদি জানতাম তাহলে কখনোই আমি আপনার কথা অমান্য করে অন্তরা আপুর সাথে ফোনে কথা বলতাম না। তাহলে তুই পরে কথা বললি কেন আর আমার সাথে মিথ্যা বললি কেন? তুই জানিস না আমি মিথ্যা বলা পছন্দ করি না। আমি যখন কল রিসিভ করার পর বুঝতে পারি এটা অন্তরা আপুর নাম্বার, তখন বাধ্য হয়ে কথা বলছিলাম, কারণ তখন যদি ওনার মুখের উপর কলটা কেটে দিতাম তাহলে উনি কষ্ট পেতেন। তাই এক প্রকার বাধ্য হয়েই কথা বলছিলাম। আর আমি জানি আপনি আমার কোনো মেয়ে মানুষের সাথে কথা বলা পছন্দ করেন না, তাই সেই ভয়ে আপনার সাথে মিথ্যা বলেছিলাম। দয়া করে আমাকে মাফ করে দেন, আমি কখনো আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। নিচের দিকে তাকিয়ে কথাটা বললাম। আমার কথা শুনে অধরা আমার শার্টের কলারটা ছেড়ে দেয়। আর তখন অধরা আমাকে বলল, শুভ্র, আমি সবার কাছ থেকে সব কথা শুনতে পারি, কিন্তু তোর কাছ থেকে মিথ্যা কথাটা একদম শুনতে পারি না। সেটা তুই কেন বুঝিস না? তুই কোনো মেয়ের সাথে কথা বলে আমি সহ্য করতে পারি না, সেটা কেন বুঝিস না? তুই যদি কোনো মেয়ের দিকে তাকাস তাহলে আমার মাথা ঠিক থাকে না, এটা কেন বুঝিস না? তাই তোকে আবারও বলছি, কখনো এমন কোনো কাজ করবি না যেটার জন্য আমি আমার রাগটা কন্ট্রোল করতে না পারি। আমার সব বান্ধবীকে সবসময় নিজের বোনের মতো দেখবি, অন্য কিছু যাতে তোর মাথায় না আসে। যদি কোনোদিন আমি ভুল করেও শুনি তুই কোনো মেয়ের সাথে অন্য কোনো সম্পর্কে জড়াস, তাহলে তোকে আমি নিজের হাতে খুন করব, সেটা তুই মাথায় রাখিস। ঠিক আছে আপু, এমন কিছু কোনোদিন আপনি শুনবেন না। আর অন্তরা আপুকে তো নিজের বোনের নজরে দেখি, যেমনটা আপনাকে দেখি নিজের বোনের নজরে। কথাটা বলে মনে হয় আমি কোনো বড় ধরনের ভুল করে ফেলেছি, কারণ কথাটা বলার সাথে সাথে অধরা হাত দিয়ে আমার মুখ টিপে ধরে আর নিজের মুখটা আমার মুখের সামনে এনে গম্ভীর কণ্ঠে বলল, আমি তো নিজের বোন মানে? আমি কি তোর মায়ের পেটের বোন নাকি যে তুই আমাকে নিজের বোন মনে করিস? এইসব আবাল মার্কা কথা যদি আরেকবার আমার সামনে বলিস তাহলে মেরে তোর মুখ ভেঙে দিব, কুত্তা কোথাকার। আজ থেকে পৃথিবীর সব মেয়ে তোর নিজের মায়ের পেটে বোন, শুধু আমি ছাড়া।
সবাইকে আপু বলে ডাকবি, কিন্তু আমাকে আপু বলবি না, বুঝলি? অধরার কথা শুনে আমি মুহূর্তেই বোকা বনে যাই। এই মেয়ে বলে কি পৃথিবীর সবাই নাকি আমার মায়ের পেটের বোন, শুধু উনি ছাড়া। সবাইকে আপু ডাকলেও তাকে নাকি আপু ডাকে যাবে না। তাহলে তাকে কি বলে ডাকবো? তখন আমি বললাম, আপনাকে তো ছোটবেলা থেকেই আপু বলে ডাকে আসছি, তাহলে এখন আপু ডাকবো না কেন? আর আপনাকে যদি আপু বলে না ডাকি তাহলে কি বলে ডাকবো? তার চোখের দিকে তাকিয়ে নরম সুরে বললাম। আমার কথা শুনে অধরা মনে মনে বলল, তুই আমাকে বউ বলে ডাকবি? জান, কলিজা, আরও কত নাম আছে, সেগুলো বলে আদর করে ডাকতে পারিস। কুত্তাটার ইচ্ছে করে গলা টিপে মেরে ফেলি। ওরে যত এত ভালোবাসি, সব সময় চোখে চোখে রাখি, সেটা বুঝে না। সামনে আসলে শুধু আপু আপু করে হারামি কোথাকার। অধরা আপুর এমন চুপ করে থাকা দেখে আমি বললাম, আপু কি হলো বলেন? আমার কথা শুনে মনে হয় অধরা ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। তখন অধরা বলল, এখন থেকে কথায় কথায় আমাকে আপু বলে ডাকবি না, দরকার পড়লে নাম ধরে ডাকবি, না হয় অন্য কিছু বলে ডাকবি। আপু বলে ডাকলে তোর ভালো হবে না বলে দিলাম। যা এখন রুমে গিয়ে রেস্ট কর, আর আমি ডাকলেই আমার রুমে আসবি। অধরার কথা শুনে আমি তার রুম থেকে বেরিয়ে আসি আর মনে মনে বলতে থাকি, এই মেয়ে নিশ্চিত পাগল হয়ে গেছে, না হলে আমাকে কেন বলল যে তার নাম ধরে ডাকতে? এটা কি কখনো সম্ভব নাকি? আমি জীবনেও পারবো না তার নাম ধরে ডাকতে। এতে যা হবার হবে। আমি যখন এসব চিন্তা করে আমার রুমের দিকে যাচ্ছি, ঠিক তখনই অধরার আম্মু, যাকে আমি বড় আম্মু বলে ডাকি, তিনি বললেন, কিরে শুভ্র, তোরা এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি যে? বড় আম্মুর কথা শুনে আমি চিন্তায় পড়ে যাই। কি বলবো ভেবে পাচ্ছি না। তখন আমি বললাম, বড় আম্মু, আজকে নাকি কলেজে কোনো ক্লাস হবে না, কলেজ কিসের একটা মিটিং আছে, তাই কলেজ ছুটি দিয়ে দিয়েছে। মিথ্যা বললাম যাতে কিছু বুঝতে না পারে। তখন হঠাৎ করেই বড় আমার গালে হাত দিয়ে বলল, শুভ্র, তোর গালে এই দাগ কিসে? দেখে মনে হয় কেউ তোকে চর দিছে তোর দুই গালে, আর তার হাতের ছাপ তোর এখনো গালে রয়ে গেছে। সত্যি করে বল, কার এত বড় সাহস যে তোর গালে এমনভাবে থাপড় দিছে? আসলে আমি তাদের নিজের ছেলে না হতে পারি, কিন্তু আজ পর্যন্ত তারা আমার গায়ে কখনো হাত তোলেনি, তাই আমার গালে এমন চরের দাগ দেখে বড় আম্মু রেগে যায়। এখন যদি আমি বলি যে অধরা আপু আমাকে এমনভাবে চর দিছে, তাহলে বড় আম্মু গিয়ে অধরাকে বকা দিবে, আর কখনোই চায় না আমার জন্য অধরা বকা খাক। তখনই আমি বললাম, আসলে বড় আম্মু, তুমি যেমন ভাবছো ঠিক তেমন না। সকাল থেকে আমার অ্যালার্জির সমস্যা হচ্ছে, মুখটা কেমন জানি চুলকাইতেছে, তাই হয়তো মুখে চুলকানির কারণে দাগ পড়ে গেছে, না হলে আমাকে আবার কে মারবে? কিন্তু দেখে তো মনে হয় না এটা অ্যালার্জির দাগ, মনে হচ্ছে কেউ তোকে মারছে। সত্যি করে বল আমাকে, কে মারছে তোকে? বড় আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমাকে কেউ মারেনি। আমি এখন গিয়ে গোসল করলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি এখন রুমে যাই। আচ্ছা যা, রুমে গিয়ে রেস্ট কর। তারপর আমি সেখান থেকে দ্রুত রুমে চলে আসি, না হলে বড় আম্মু ঠিকই বুঝে যাবে যে আমার গালের দাগগুলো চর মারার দাগ ছিল। আমি রুমে এসে সরাসরি চলে যাই গোসল করতে। গোসল করে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি সত্যি আমার দুই গালে এখনো অধরার হাতের চরের দাগ রয়ে গেছে। গুন্ডিটার হাতে এত শক্তি যে আরেকটু জোরে মারলে হয়তো আমার দাঁত পড়ে যেত। তারপর আমি একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়ি, কিন্তু বিছানায় শোয়ার পর কখন যে আমি ঘুমিয়ে পড়ি সেটা নিজেও জানি না। আমি যখন গভীর ঘুমে মগ্ন, তখন হঠাৎ ঘুমের মাঝে আমি অনুভব করি কে যেন আমার গালে নরম হাতের কমল স্পর্শ দিয়ে আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে। এটাকে আমি এতটা আমলে না নিয়ে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু না, আস্তে আস্তে সেই নরম হাতের ছোঁয়াটা যেন আরও বাড়তে লাগলো। আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে, আমার চুল আস্তে আস্তে বিলি কেটে দিচ্ছে, আর এতক্ষণে আমার ঘুমটাও ভেঙে যায়। আমি যখন চোখ খুলি দেখার জন্য সেই মানুষটাকে, যে কে আমার এত যত্ন করে আদর দিচ্ছে, আর চোখটা খুলে আমি যাকে দেখলাম তাকে দেখে আমি অবাক হয়ে যাই, কারণ সেই মানুষটি হলো অধরা আপু। অধরা আপুকে দেখেই আমি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসি। তখন অধরা বলল, কিরে, উঠে পড়লি কেন? শুয়ে থাক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অধরার কথা শুনে আমি মনে মনে বলতে থাকি, অধরা আপুর আবার কি হলো? কিছুক্ষণ আগেই তো মেরে আমার গাল লাল করে দিছে, হঠাৎ আবার কি হলো যে এত আদর দেখাচ্ছে কেন? সত্যি মেয়ে মানুষের মন বোঝা অনেক কঠিন, তারা কখন কি করে নিজেরাও জানে না। আমি যখন চুপ করে বসে মনে মনে এসব ভাবছিলাম, তখন আমার এই চুপ থাকা দেখে অধরা আপু বলল, কিরে শুভ্র, এমন চুপ করে কি ভাবছিস? শুয়ে পড় এখানে। অধরা আপুর কথা শুনে আমি বললাম, আপু, আপনার মাথা ঠিক আছে তো? আমি কথাটা বলার সাথে সাথেই অধরা আমাকে দুইটা চর মারে, কিন্তু চরগুলো খুব জোরেই দেয় নাই। তখন আমি গালে হাত দিয়ে বললাম, ওহ, এখন আবার কেন মারলেন? আমি তো কিছুই করি নাই।
তুই এখন আমাকে আপু ডাকলি কোন সাহসে? তোকে না মানা করলাম আমাকে আপু ডাকতে, তাহলে ডাকলি কেন? আচ্ছা আপনি সত্যি করে বলেন তো আপনার কি হয়েছে, মাথা ঠিকঠাক আছে তো? তাহলে তুই কি বলতে চাচ্ছিস, আমি পাগল? না না, আমি ঠিক তা বলিনি। আপনি পাগল কেন হতে যাবেন? আসলে সকালে আপনি নিজের হাতে মেরে আমার গাল লাল করে দিয়েছেন, যেটার ব্যথা এখনো গালে লেগে আছে। আবার এখন নিজে এসে আমার ঘুমের মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আদর করছেন। আর সব থেকে বড় কথা, আপনি আমার থেকে গুণে গুণে 2 বছরে বড়। তাহলে আমি কি করে আপনাকে নাম ধরে ডাকি সেটা আপনি নিজেই বলেন। তাই জন্য বললাম আপনার মাথা ঠিক আছে কিনা। অধরা চোখের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। আমার কথা শুনে অধরা বসা থেকে উঠে আমার কাছে, তারপর তার কমল হাত দুটো যেই আমার গালের কাছে নিয়ে আসে, তখনই আমি তার কাছ থেকে একটু দূরে সরে যাই, কারণ আমি ভাবছি অধরা হয়তো আমাকে আবার চড় দিবে। তাই আমি একটু দূরে সরে যাই যাতে চড় দিতে না পারে, কারণ সকালের চড় খেয়ে আমার চাপার দাঁত নড়ে গেছে। আমি যখন অধরার কাছ থেকে দূরে সরে যাই তখন অধরা আমার দিকে চোখ লাল করে তাকায় আর আমাকে ওর কাছে আসতে বলে, কিন্তু আমি ভয়ে তার কাছে না যাওয়াতে অধরা নিচে আবার আমার কাছে। অধরা আমার কাছে এসে ওর হাতগুলো দিয়ে খুব আলতোভাবে আমার 2টা গালে হাত রাখে আর আমার চোখের দিকে তাকিয়ে অধরা বলল, শুভ্র, সকালের চরগুলো খুব জোরে লেগেছে তাই না রে? আরে না, ওটা তেমন কোনো বিষয় না। আর আমি অন্যায় করলে আপনি আমার শাসন করবেন, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না। হেসে বললাম, যদিও সকালের চরগুলো খুব জোরেই লাগছে, কিন্তু অধরাকে এটা বলে কষ্ট দিতে চাই না। আমি জানি তুই আমার সাথে মিথ্যা বলছিস। সকালের চরগুলো তোর খুব লেগেছে, কারণ তোর গালে এখনো আমার হাতের ছাপ রয়ে গেছে। আসলে কি করব বল, আমার রাগ উঠলে আমি কিছুতেই তা কন্ট্রোল করতে পারি না। মাথা ঠিক থাকে না, কি থেকে কি করে বসি নিজেও জানি না। তাই রাগের মাথায় তোর সাথে অমন করেছি। তবু তুই আম্মুর কাছে আমার নামে কিছুই বলিসনি। আমি যে তোকে মেরেছি এটা আম্মুর কাছে বললি না কেন? অধরার কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ বড় আম্মু যখন আমাকে চরের কথা জিজ্ঞেস করে তখন তো অধরা সেখানে ছিল না। তাহলে সে কি করে জানলো আমি বড় আম্মুর কাছে মিথ্যা বলছি? এটা মাথায় আসছে না। তখন আমি বললাম, কিন্তু আপনি কি করে জানলেন আমি বড় আম্মুর কাছে মিথ্যা বলছি? এত অবাক হওয়ার কিছু নাই। তুই যখন আম্মুর কাছে এসে বলছিলি তখন তোর ছোট নবাব পাশেই ছিল, সে এসে আমাকে সব বলেছে। এখন বল আম্মুর কাছে মিথ্যা বললি কেন? ও, তাহলে ছোট নবাব আপনাকে সব বলেছে? আসলে আমি অন্যায় করেছি, তার শাস্তি স্বরূপ আপনি আমাকে শাসন করেছেন। আর আমি এটা কখনোই চাই না আমার জন্য আপনি বকা খান বা কোনো প্রকার কষ্ট পান। তাই বড় আম্মুর কাছে মিথ্যা বললাম, না হলে বড় আম্মু হয়তো আপনাকে বকা দিত। তাই ইচ্ছে করেই বড় আম্মুর সাথে মিথ্যা কথা বলি। আমি কথাগুলো বলে অধরার চোখের দিকে তাকিয়ে দেখি অধরার চোখে পানি টলমল করছে, মনে হয় একটু পরেই বেরিয়ে আসবে। তখন অধরা আমাকে খুব মায়া জড়ানো কণ্ঠে বলল, শুভ্র, তুই এত ভালো কেন রে? কোথায় আমি ভালো? আমার চাইতে আপনি ভালো। এবার গালটা ছাড়েন, ব্যথা লাগছে। তোর গালে কি বেশি ব্যথা করছে? আরে না, একটু পরেই ঠিক হয়ে যাবে। আমি যেহেতু তোকে মেরে এমন অবস্থা করেছি, তাহলে আমি এখন সব ব্যথা ঠিক করে দিব। অধরার কথা শুনে অবাক হয়ে যাই। মেয়ে বলে সে নাকি ব্যথা ঠিক করে দিবে? পড়াশোনা তো এখনো বাকি, তাহলে ব্যথা ঠিক করার ডাক্তার কবে হলো সেটাই ভাবছি। তখন আমি বললাম, কি বলেন আপনি? ব্যথা ঠিক করবেন কিভাবে? এটা তেমন কোনো বিষয় না, এমনিই ঠিক হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। আমার কথা শুনে অধরা বলল, আমি কিভাবে ব্যথা ঠিক করি সেটা চিন্তা তোকে এত করতে হবে না। এখন তুই বেশি কথা না বলে চোখ বন্ধ কর। এইটা আবার কেমন কথা? ব্যথা কমার চিকিৎসা করতে কি চোখ বন্ধ করতে হয় নাকি? এমন চিকিৎসা আমার লাগবে না। আপনি আপনার রুমে যান, আমার ব্যথা এমনিতেই কমে যাবে। আমার কথা শুনে অধরা আমার গালটা হালকা করে চেপে ধরে রাগী কণ্ঠে বলল, ওই হারামি, বেশি কথা বলিস কেন? তোকে চোখ বন্ধ করতে বলছি, তুই চোখ বন্ধ করবি, না হলে সকালের মতো দিব আরো কয়েকটা। এই না না, আর দিয়েন না, তাহলে চাপার দাঁত একটাও থাকবে না। এই যে আমি চোখ বন্ধ করলাম। তাড়াতাড়ি চোখ বন্ধ কর, আর একদম তাকাবি না বলে দিলাম, না হলে তোর খবর আছে। তারপর আমি অধরার সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি, কিন্তু কিছুক্ষণ হয়ে গেল অধরা কোনো রকম সারা শব্দ পাচ্ছি না। আছে নাকি চলে গেছে বুঝতে পারছি না। তারপর হঠাৎ করে মনে হলো কেউ একজন তার হাত দিয়ে আমার 2টি চোখ আটকানোর চেষ্টা করছে। আমি বেশ বুঝতে পারছি এটা অধরা, কিন্তু সে কি করতে চাচ্ছে সেটা বুঝতে পারছি না। তারপর আস্তে আস্তে মনে হচ্ছে অধরার নিঃশ্বাস আমার মুখের উপর পড়তে লাগলো। আর আমি কিছু বুঝে ওঠার আগেই অধরা যা করলো, অধরা আমার 2 গালে 2টা কিস করে বসে, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কখনো কল্পনাও করতে পারিনি অধরা আমার সাথে এমন কিছু করবে। অধরা আমাকে কিস করে একটা হাসি দিয়ে দৌড় মেরে আমার রুম থেকে বেরিয়ে যায়। আর আমি বোকার মতো ওখানেই চুপচাপ দাঁড়িয়ে থেকে ভাবতে থাকি, এখন আমার সাথে এটা কি হলো?
অধরা কেন আমার সাথে এমনটা করলো? এটা যদি পরিবারে কেউ দেখতো তাহলে আমাকে তারা কি মনে করতো? এটা মাথায় আসতেই আমার শরীর ঘামতে শুরু করে দেয়। আমি যখন একটু ঘটে যাওয়া বিষয়টা নিয়ে নানান চিন্তায় ব্যস্ত, ঠিক তখনই চেয়ে দেখি আমার সামনে অধরার ছোট ভাই আয়ান, মানে যাকে আমি ছোট নবাব বলে রাখি, সে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে। তখন আমি আয়ানকে বললাম, কি ছোট নবাব, আজ এত খুশি কেন যে এত হাসতেছো? শুভ্র ভাইয়া, অধরা আপু তোমাকে চুমা দিছে তাই না? ছোট নবাবের কথা শুনে এবার আমার সত্যি সত্যি গলা শুকিয়ে গেছে। ও কি করে জানলো যে অধরা আমাকে কিস করছে? আর সব থেকে বড় কথা, এই কথা যদি বড় আম্মু জানতে পারে তাহলে সারা জীবনের জন্য তাদের কাছে ছোট হয়ে যাব। তখন আমি বললাম, ছোট নবাব, তোমাকে কে বলেছে অধরা আপু আমাকে কিস করছে? এটা একদম মিথ্যা কথা। শুভ্র ভাইয়া, তুমি মিথ্যা বলছো। আমি জানালার পাশে দাঁড়িয়ে সব দেখেছি। আপু তোমার সাথে কি কি করেছে, আর তোমার গালে এখনো আপুর লিপস্টিকের দাগ লেগে আছে। আয়ানের কথা শুনে তাড়াতাড়ি গালে হাত দিয়ে দেখি সত্যি সত্যি আমার গালে গোলাপি কালারের লিপস্টিক লেগে আছে। তার মানে আয়ান সত্যি সত্যি সব দেখছে। তখন আয়ানকে বোঝানোর জন্য বললাম, আসলে ছোট নবাব, অধরা আপু আমার সাথে দুষ্টুমি করে এমন করছে, বুঝছো? তুমি এটা আবার কাউকে বলো না কেমন? তুমি তোমার জন্য বাজার থেকে কিটক্যাট চকলেট নিয়ে আসবো। আচ্ছা বলবো না, তবে অনেকগুলো আনতে হবে কিন্তু। আচ্ছা যাও, তোমার জন্য অনেকগুলা চকলেট আনবো। আমার কথা শুনে ছোট নবাব খুশি হয়ে চলে যায়। আর আমি মনে মনে চিন্তা করি, এখন থেকে যতটুকু সম্ভব অধরার কাছ থেকে দূরে দূরে থাকবো। কারণ দিনকে দিন অধরা আমার সাথে করা আচরণগুলো বেশ অন্যরকম লাগে, যা পরিবারে কেউ দেখলে অন্য কিছু ভাবতে পারে। পরে আমি সেখান থেকে বাইরে চলে যাই। বাইরে গিয়ে বাসার কিছু টুকটাক কাজ করি। এইভাবেই সারাদিন বাসার কাজ আর ছোট নবাবের সাথে খেলা করে সেদিনের মতো দিনটা পার হয়ে যায়। তবে এর মাঝে অধরা কয়েকবার তার কাছে ডাকে, কিন্তু আমি অন্য কাজের বাহানা দেখিয়ে চলে আসি। আর এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা দিন চলে যায়। এখন আমি খুব বেশি প্রয়োজন ছাড়া অধরা আপুর কাছে যাই না। তার কাছ থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে চলি, যেটা অধরা বেশ ভালো করেই বুঝতে পারছে। তাই আমি যত তার থেকে দূরে থাকি, অধরা তত আমার কাছে আসতে চায়। এখন কলেজে গেলে আগের চাইতে আরো বেশি নজর রাখে আমার উপর। আজ কলেজে যাওয়ার জন্য আমি আর অধরা বাসা থেকে বের হই। মাঝ রাস্তায় এসে হঠাৎ অধরা থেমে যায় আর আমাকে বলে, শুভ্র, তুই ইদানিং আমাকে বেশ এড়িয়ে চলছিস। কোথায় এড়িয়ে চলছি? সবসময় তো আপনার পাশে পাশেই থাকি। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? আগের মতো তুই আমার সাথে কথা বলিস না। আমি 10টা প্রশ্ন করলে তুই একটা প্রশ্নের উত্তর দিস। আমি তোকে ডাকলে তুই অন্য কাজের বাহানা দিয়ে চলে যাস। এগুলো কেন করছিস আমার সাথে? তোর এমন ব্যবহার যে আমাকে খুব কষ্ট দেয়। আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না। বল, কেন আমার কাছ থেকে দূরে থাকিস তুই? দেখেন আপু, আমি এখন যেটা করছি এটাই ঠিক। এখন আপনি বড় হয়েছেন, আমিও বড় হয়েছি। আপনার সাথে এত মিশা এখন ঠিক না, কারণ এতে মানুষ অন্য কিছু মনে করতে পারে। সেদিন আপনি আমার রুমে এসে আমার সাথে যা যা করছেন, আমার ভাই তা সব দেখছে। একটাবার চিন্তা করছেন, যদি এটা ছোট নবাবের জায়গায় আপনার আম্মু হতো তাহলে উনি কি মনে করতেন? তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি এখন থেকে সব সময় আপনার কাছ থেকে দূরে থাকবো। আর কিছুদিন পরে আমি এমনিতেই আপনাদের এখান থেকে চলে যাব। তাই শুধু আমার প্রতি মায়া বাড়িয়ে লাভ নাই, এতে কষ্টে আরও বাড়বে। আমি কথাগুলো বলার সাথে সাথে অধরা কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে কাছে এসে আমার শার্টের কলার চেপে ধরে। তখন অধরা বলল, যা বলছিস খুব বেশি বলে ফেলছিস, আর বলিস না। একটা কথা তুই ভালো করে জেনে রাখ, তোকে আমি সারা জীবন আমার চোখের সামনে দেখতে চাই। আর আমি তোকে সারা জীবন আমার চোখের সামনে রাখবো। তার জন্য আমার যা করতে হয় তাই করব। আজ থেকে যদি আমার কাছ থেকে দূরে থাকিস বা থাকার চেষ্টা করিস, তাহলে ওই দিন তো তোর রুমে গিয়ে গালে কিস করেছি, এবার সবার সামনে তোর ঠোঁটে কিস করব। তখন দেখবি কেমন লাগে। শুভ্র, তুই শুধু আমার, আমি তোকে অন্য কারো হতে দিব না। আপু, আপনি এগুলো কি বলছেন বুঝতে পারছেন? ওই কুত্তা হারামি, তোকে না মানা করেছি আমাকে আপু ডাকবি না? এখন থেকে আমাকে নাম ধরে ডাকবি, নাহলে তোর খবর আছে বলে দিলাম। এটা সম্ভব না, আমি আপনাকে কখনো নাম ধরে ডাকতে পারবো না। আর আপনি কি শুরু করছেন? আমি তো আপনার ছোট ভাইয়ের মতো। এখন যেটা করছি এটাই ঠিক। আর আমি কেন তোর সাথে এমন করছি তুই খুব ভালোভাবেই বুঝতে পারছিস। না, আমি কিছুই বুঝতেছি না, আর বুঝতেও চাই না। দয়া করে আপনি আমার সাথে এমন করবেন না। আমি কার সাথে কেমন করব সেটা তোকে বলতে হবে না। আর কেন এমন করছি তুই যদি না বুঝিস সমস্যা নাই, খুব তাড়াতাড়ি তোকে বুঝিয়ে দিব। এখন আর কথা না বলে তাড়াতাড়ি কলেজে চল, না হলে ক্লাসের মিস হয়ে যাবে। তারপর আমি আর কিছু না বলে অধরার সাথে কলেজে চলে আসি। তবে আমার মাথায় শুধু একটা চিন্তা, অধরার এই আচরণ যদি বাড়ির মানুষ জানতে পারে তাহলে আমার অবস্থা কি হবে।
এখন আমার কেন জানি মনে হচ্ছে অধরা মনে হয় আমাকে ভালোবাসে, না হলে আমি অন্য মেয়ের সাথে কথা বললে অধরা রেগে যায়, তার কথা না শুনলে আমার সাথে রাগ করে। আর একটু আগে রাস্তায় মাঝে দাঁড়িয়ে যে কথাগুলো বলল, এতে তো স্পষ্ট বোঝা যায় আমাকে নিয়ে অধরার মনে কিছু একটা চলছে, যেটা আমার জন্য সামনে একটা বিপদ ডেকে আনবে। কিন্তু অধরার মনে আমাকে নিয়ে যাই চলুক না কেন, তাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। ছোট সময় থেকে তাকে আপুর মতো ভেবে আসছি। তাছাড়া তাদের পরিবারের কাছে আমি অনেক ঋণী। ক্ষণিকের একটা মোহ পড়ে তাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাই যতদিন আছি এখানে অধরার পাগলামিগুলো সহ্য করে নিতে হবে। আজকে কলেজে এসে কারোর সাথে তেমন কোনো কথা বলিনি। তারপর একে একে সবগুলো ক্লাস শেষ করে কলেজ ছুটি হয়ে যায়, আর আমি আর অধরা আপু মিলে বাসার দিকে যেতে থাকি। রাস্তায় আবারও অধরা হাজারটা কথা বলছে আমাকে, আর আমি শুধু চুপচাপ চলে সাজছি। তখন অধরা আমাকে বলল, এই শুভ্র, তোমাকে আমি এতগুলো কথা বললাম, তুমি এমন চুপ করে আছো কেন? আর এমন দূরে সরে আছো কেন? কাছে এসো। অধরার এমন কথা শুনে আমার কাশি চলে আসে। যে মেয়ে সারা জীবন আমাকে তুই করে বলে আসছে, একটা ভুল করলে মেরে তক্তা বানিয়ে দিত, সে এখন এমনভাবে কথা বলছে যেন আমি তার বয়ফ্রেন্ড বা জামাই লাগি। তখন আমি বললাম, আপু প্লিজ আপনি এমনভাবে কথা বলবেন না, আমার বদহজম হয়। আপনার মুখ থেকে আমি তুই শব্দটা শুনে অভ্যস্ত, তাই আপনার মুখে তুমি ডাকটা শুনে আমার বদহজম হচ্ছে। তার চেয়ে ভালো আপনি আমাকে তুই করেই ডাকেন। যদি তুইয়ের নিচে কিছু থাকে তাহলে সেটাও বলে ডাকেন, তারপরেও এমন তুমি করে ডাকবেন না দয়া করে। আমার এমন কথা শুনে অধরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে, যেন এখনই আমাকে এই চোখগুলো দিয়ে গিলে খাবে। অধরা এমনভাবে তাকানো দেখে আমি অধরাকে বললাম, আপু প্লিজ আপনি এমনভাবে তাকাবেন না আমার দিকে। আপনার এমন তাকানো দেখলে আমার ভয় লাগে, তাই বরং যদি মারতে মন চায় তাহলে দুটো থাপ্পড় মারেন, কারণ আপনার এমন ভয়ঙ্কর তাকানোর চাইতে চর খাওয়া অনেক ভালো। আমার কথা শুনে অধরা বলল, রাস্তায় এত বকবক না করে তাড়াতাড়ি বাসায় চল, আমার শরীরটা কেমন জানি খারাপ লাগছে। অধরা এমন কথা শুনে আমি বেশ অবাক হলাম, কারণ আমার এতগুলো কথা শুনেও সে তেমন কোনো রিয়াকশন করলো না। বিষয়টা বেশ অবাক করা, তবে এইটা আমার জন্য ভালোই হলো। তখন আমি বললাম, আচ্ছা চলুন বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তারপর আমি আর অধরা বাসার দিকে যেতে থাকি। অন্যদিকে অধরা মনে মনে বলছে, কি ভাবছিস চান্দু, আমি তোকে কিছু বলবো না, এমনি এমনি ছেড়ে দিব তোকে। আমি তোকে তুমি করে বললে তোর বদহজম হয়, আমার তাকানো তোর কাছে ভয়ঙ্কর লাগে, তার চাইতে তোকে থাপ্পড় দেওয়া ভালো। আর আমাকে বারবার আপু বলা তোকে আজ ছুটাচ্ছি। একবার বাসায় নিয়ে যাই, তারপর তোর ঠোঁটগুলো আজ কামড়ে ছিঁড়ে ফেলবো, যেগুলো দিয়ে বেশি পটর পটর করিস তুই। আমি যে তোকে ভালোবাসি সেটা আজ বুঝিয়ে দিব। অধরা কথাগুলো মনে মনে বলছে আর শুভ্রর উপর রাগে ফুলছে। এদিকে আমি আর অধরা অল্প কিছুক্ষণের মাঝেই বাসায় চলে আসি। তবে বাকি রাস্তায় অধরা আমার সাথে কোনো কথা বলেনি। এতে আমার কি যে শান্তি লাগছে যে বলে বোঝাতে পারবো না। কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সারা রাস্তা অধরা কি যেন মনে মনে ভাবছিল, তবে সেটা জানার আমার কোনো আগ্রহ নাই। আমি আর অধরা যখন গেট দিয়ে বাসার ভিতর যাই, তখন আমি বললাম, আপু আপনি ক্লাসরুমে গিয়ে রেস্ট করেন, আর যদি বেশি খারাপ লাগে তাহলে বলবেন, ডক্টরকে খবর দিয়ে আসবো। হুম। এইটা বলেই যেই আমি আমার রুমের দিকে যাচ্ছি, তখনই পিছন থেকে একটা চিৎকারের আওয়াজ শুনি, আর আমি পিছনে ফিরে দেখি অধরা মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গেছে। এটা দেখে তো আমার পাগল হওয়ার অবস্থা। আমি কোনো কিছু না ভেবে এক দৌড়ে অধরার কাছে গিয়ে ওকে কোলে তুলে নেই, আর অধরার আম্মু দৌড়ে আসে অধরার কাছে। তখন আমি অধরাকে কোলে করে ওর রুমে নিয়ে যাই। তখন অধরার আম্মু মানে বড় আম্মু বলল, শুভ্র, আমার মেয়ে কি হলো? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? বড় আম্মু তুমি চিন্তা করো না, রাস্তায় আমাকে বলছিল শরীরটা নাকি একটু খারাপ লাগছে, আর বাসায় এসেই মনে হয় হয়ে গেল। তুমি তাড়াতাড়ি ডাক্তারকে কল করো, আর একটু রসুন দিয়ে তেল গরম করে নিয়ে আসো, হাত পায়ে মালিশ করলেই হয়তো ভালো হবে। আচ্ছা তুই এখানে থাক, আমি এখনই ডাক্তারকে কল দিচ্ছি, আর একটু তেল গরম করে নিয়ে আসছি। কথাটা বলেই বড় আম্মু বাইরে চলে যায়, আর এইদিকে আমি অধরার মাথার পাশে বসে আছি। তখন আমি মনে মনে চিন্তা করলাম, ধরার মুখে একটু পানি ছিটিয়ে দেখি জ্ঞান ফিরে নাকি। আর ঠিক যখন আমি অধরার পাশ থেকে উঠে পানি আনতে যাব, ঠিক তখনই অধরা আমাকে অবাক করে দিয়ে আমার হাত চেপে ধরলো, আর আমি পিছনে তাকিয়ে দেখি অধরা আমার হাত ধরে মিটমিট করে হাসতেছে। তখন আমি বললাম, আপু আপনার জ্ঞান ফিরছে? আমার কথা শুনে অধরা মুচকি হেসে বলল, আমি আবার জ্ঞান হারালাম কখন যে আমার আবার জ্ঞান ফিরবে? তাহলে একটু আগে যেটা হলো সেটা কি, আর আপনি কেন এমন করলেন? তোর সাথে আমার কিছু হিসাব আছে, সেই হিসাবটা বরাবর করার জন্যই এই নাটকটা করলাম, যাতে তোকে আমার কাছে পাই। কারণ বাড়িতে আসলেই তো তুই আমার কাছ থেকে পালিয়ে বেড়াস,
তাই যাতে পালাতে না পারিস এই বুদ্ধি করলাম। কাজটা আপনি একদম ঠিক করেননি। আপনার জন্য বড় আম্মু কত চিন্তা করছে বুঝতে পারছেন? আর আমার সাথে এসব করে কোনো লাভ হবে না। আমি যেটা চাচ্ছেন সেটা কোনো দিন হবে না। তার চেয়ে বরং ভালো পাগলামি বাদ দেন। আমি গিয়ে বড় আম্মুকে বলে আসি আপনি সুস্থ হয়ে গেছেন, না হলে আবার বড় আম্মু ডাক্তারকে নিয়ে আসবে। কথাটা বলে যেই বাইরে হওয়ার জন্য পা বাড়ালাম, ঠিক তখনই অধরা শোয়া থেকে আমার হাত ধরে এত জোরে টান দিয়ে আমি ব্যালেন্স রাখতে না পেরে অধরার বুকের উপর গিয়ে পড়ি। আর আমি অধরার উপর পড়ার সাথে সাথে অধরা আমাকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে ওর নিচে ফেলে দিয়ে অধরা আমার বুকের উপর চেপে বসে। অধরার এমন কাণ্ড দেখে আমি বললাম, আপু প্লিজ আমাকে ছাড়েন, এইটা একদম ঠিক হচ্ছে না। এখন যদি বড় আম্মু এসে ভাবে আমাদের দেখে, তাহলে আমার প্রতি যে তাদের বিশ্বাসটা ছিল সেটা এক মুহূর্তে কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। চুপ করে থাক, আর একটা কথাও তুই বলবি না। আম্মু যদি এখন এসে দেখে তাহলে তোকে কিছু বলার আগে আমি বলবো যে আমি তোকে ভালোবাসি, শুধু আজ থেকে না, অনেক আগে থেকে। কিন্তু সেটা তুই বুঝিস না। আমি তো যত কাছে যেতে চাই তুই তত আমার কাছ থেকে দূরে চলে যাস। আপু আপনি সব কি বলছেন? আমাকে ভালোবাসেন মানে? আমি আপনার ছোট ভাইয়ের মতো, এটা কখনো সম্ভব না। আর আমার উপর থেকে সরুন, না হলে বড় আম্মু এসে দেখে ফেলবে। আমার কথা শুনে অধরা আমার ছাড়বে তো দূরের কথা, উল্টো আরো ভালো করে নিজের সাথে আমাকে চেপে ধরে আর এক হাত দিয়ে আমার মুখে টিপে রাগী কণ্ঠে বলে, কুত্তা, আর একবার যদি আমাকে আপু বলিস তাহলে এখান থেকে মেরে তোর মুখ ভেঙে দিব। আর তুই আমার ছোট ভাই না, আজ থেকে তুই আমার ছোট জামাই, মানে জুনিয়র বর। এটা কোনো দিনও সম্ভব না। আপনাকে আমি সারা জীবন আপু বলে আসছি, আর সামনে তাই বলবো। অন্য কিছু আমার কাছে আশা করে লাভ নাই। আর আপনি চাইলে আমার চাইতে 1000 গুণ ভালো ছেলের চাইতে সাথে প্রেম করতে পারেন। প্লিজ আমাকে মাফ করে দেন। আমি জানি, আমি চাইলেই অন্য যে কোনো ছেলের সাথে প্রেম করতে পারি, কিন্তু আমার অন্য কাউকে চাই না, তোকেই চাই আমার। আর আমি যেহেতু বলেছি তোকেই আমার চাই, তাহলে দুনিয়ার কারোর শক্তি নাই তোকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার। এখন বল, তুই কি আমার আপোষে ভালোবাসবি, নাকি আমি অন্য কোনো ব্যবস্থা করব? আপু আপনি যা খুশি করেন, যেটা কখনো হওয়ার না সেটা কোনো দিন হবে না। এসব পাগলামি বাদ দেন আর সরুন আমার উপর থেকে। আমার কথা শুনেই অধরা রাগটা বেড়ে যায় আর রাগী কণ্ঠে বলল, শুভ্র, আমি তোর মুখে আপু ডাক শুনতে চাচ্ছি না, আমার নাম ধরে ডাক বলছি। কোনো দিন সম্ভব না, অযথা বলে লাভ নাই। দয়া করে সরুন, আপনার আম্মু চলে আসবে। কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তখন রাস্তায় কি বলেছিলি, আমার তাকানোই তোর কাছে ভয়ঙ্কর লাগে। এখন দেখ তোর কি অবস্থা করি, তোর মুখ দিয়ে আর কোনোদিন আপু ডাক আসবে না। কথাটা বলেই অধরা নিজের পুরোটা শরীর আমার উপর শরীরের সাথে মিশিয়ে দেয় আর আমাকে কিছু বলার মতো সুযোগ না দিয়ে আমার মাথার চুল খামচে ধরে আর আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুটো ঠেসে ধরে। জীবনের প্রথম কোনো মেয়ের এতটা কাছে আসছি, তার উপর আমার ঠোঁটের উপর অধরার যে অত্যাচার শুরু করছে, জানি না কতক্ষণ বেঁচে থাকি। এদিকে অধরা আমার মাথা নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরছে যাতে নড়তে না পারি, আর আমার ঠোঁটের মাঝে পাগলের মতো কিস করতে থাকে। কিস করার এক পর্যায়ে অধরা আমার ঠোঁটে একটার পর একটা কামড় দিতে থাকে, আর কামড়গুলো বেশ জোরে দিচ্ছিল, মনে হচ্ছে ঠোঁটগুলো ছিঁড়ে ফেলবে। একটু পরে কামড় দেওয়া বন্ধ করে আমাকে বলল, আর কোনোদিন আমাকে আপু বলে ডাকবে জান পাখি? এগুলো একদম ঠিক হচ্ছে না, প্লিজ আমাকে ছাড়েন আপু। এবার আমি ইচ্ছে করে আপু বলি নাই, মুখ ফসকে বেরিয়ে গেছে। কুত্তা, তুই আবার আপু ডাকছিস, আজকে তোর ঠোঁট ছিঁড়ে ফেলবো, দাঁড়া।